টোটাল ব্যাংকিং খাতকে লুটপাট আওয়ামী লীগ করতে সময় নিয়েছিল, বিএনপি মোটেও সময় নিচ্ছে না। এদের করুণ পরিণতি হবে। জনগণ যদি এখন বলে আমরা আর ব্যাংকে কোনো আমানত রাখবো না, আমাদের আমানত ফেরত দিতে হবে, ব্যাংকে যদি স্ট্রাইক করে, রেমিটেন্স পাঠানো যদি বিদেশে থেকে ভাইয়েরা বন্ধ করে দেয়, ডায়াসপোরারা বন্ধ করে দেয়, তাহলে এই সরকারের অর্থনীতি কোলাপস করবে, এই দেশের মধ্যে মুদ্রাস্ফীতি তৈরি হবে, তারল্য মারাত্মক সংকট তৈরি হবে, দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। একটা অভ্যুত্থানের পরে এত রক্তের বিনিময়ে যারা বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় গেল, সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে হোক, যে কোনো মেকানিজমে হোক, অথবা কারো কাছে মুসলেখা দিয়ে হোক, ক্ষমতায় যাওয়ার পরে তারা দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। প্রথম দায়িত্ব তাদের ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলো করা হয়েছে, 133টা অধ্যাদেশ, যেটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে বসে বারংবার নিজেরা জুলাই সনদকে ঠিক করেছিল, এবং এই অধ্যাদেশের ব্যাপারে তাদের সাথেও বিভিন্ন সময় সরকারের স্টেক আলাপ আলোচনা করেছিল। কিন্তু সেই অধ্যাদেশগুলোর ব্যাপারে তারা এখন তাদের সুবিধা অনুযায়ী অধ্যাদেশগুলো রিফাইনারি করছে, পরিবর্তন করছে, অথবা 20টা অধ্যাদেশ তারা উত্থাপন করে নাই, যার মধ্যে জনগুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো ছিল। আবার কিছু আইন তারা পাস করেছে, আপনারা দেখেছেন, সেই জিনিসগুলো তাদের মতো কাস্টমাইজ করছে, এবং এই এসএলএম গ্রুপের ব্যাংক 4টা যেগুলো আর চলছে না সেগুলো মার্জ করে দিল। এখানে লিকুইড মানি ছিল না, তারল্য সংকটের কারণে সরকার বিপদে পড়েছিল, জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা আমানত সেগুলো তারা ফেরত দিতে পারছিল না। এমতো অবস্থায় বাংলাদেশ সরকার তখন তাদের বাজেট থেকে থোক বরাদ্দ, ইন্টারিম গভর্নমেন্ট 25,000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে এই 5টা সম্মিলিত ব্যাংক রান করানোর জন্য একটা উদ্যোগ তারা গ্রহণ করছে, এবং সেখানে নতুন যে অধ্যাদেশ তারা তৈরি করেছিল সেখানে স্পষ্টভাবে ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল যে পূর্বে যারা মালিক ছিল, জনগণের অর্থ তাসরুপ করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, এদেরকে আর কোনো সময় তারা মালিকানায় ফেরত যেতে পারবে না। সে অধ্যাদেশ এই সরকার এসে আবার বাতিল করে সেটা শিথিলও করছে। 7% শেয়ার থাকলেই তারা আবার পূর্বের মালিকানায় ফেরত চলে যেতে পারবে। এটা জনগণের সাথে কোন লেভেলের প্রতারণা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো চাচ্ছে এই সরকার অকার্যকর হোক, এই দেশটা অকার্যকর হোক, এবং সেই জন্য তারা নানাভাবে চক্রান্ত করছে। আর এর মধ্যে অন্যতম একজন কুশীলব, এসআলমের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, যিনি যাকে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এসআলমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, তার কাছ থেকে আর্থিক সুবিধা, গাড়ির সুবিধা নেওয়ার কারণে দল থেকে যাকে শোকজ লেটার পাঠানো হয়েছিল, সেই সালাউদ্দিন সাহেব, উনি তো ডিফেক্টো প্রধানমন্ত্রী এখন, তিনি তো আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের সব কিছুই চালাচ্ছে। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই হয়তো কোনো কারুকার্য করে ভারতের আধিপত্যবাদের সাথে অথবা কারোর সাথে মুসলেখা দিয়ে আমার মনে হয় যে এই ক্ষমতায় ইন্টারিম মানে এই বিএনপি সরকার বসছে, যার ফলে সালাউদ্দিনের উপরে প্রধানমন্ত্রীর কোনো কথা নাই। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে হাত টেবিল চাপড়ে তাকে সমর্থন দিতে হচ্ছে। তাদের নিজেদের সাথে নিজেরা মুনাফিকি করছে, বেইমানি করছে, দ্বিচারিতা করছে। দেখেন তাদের 31 দফা সংস্কার প্রস্তাবনার প্রথম দফা ছিল হচ্ছে রাষ্ট্র সংস্কার, তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এখন এসে বলতে সংবিধান সংস্কার হয় নাকি, এটা সংস্কার হবে না, তারা এটা পরিমার্জন করবে। নিজেদের দফা যেটা তারা প্রচার করলো, বিলি করলো, কর্মশালা করলো, কাউন্সিল করলো 1.5 বছর ধরে, সেই দফার প্রথম দফাটাকেই তারা অস্বীকার করছে। 20 নম্বর দফার মধ্যে ছিল প্রশাসনিক দপ্তরগুলোতে সরকারি প্রশাসক নিয়োগ দেবে, কিন্তু সেখানে দলীয় কোনো প্রশাসক নিয়োগ হবে না। দেখছেন প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা সিটি কর্পোরেশনে এবং উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিতে পারবে, এই মর্মে তারা আইন পাশ করছে। তার মানে একেবারে নিজেদের প্রতিটা দফা এরকম ধরে ধরে যদি বলা যেত, নিজেদের সংস্কার প্রস্তাবনার সাথেই নিজেরাই গাদ্দারি শুরু করছে। আমরা মিছিল কর্মসূচি টানা 10 দিন ধরে করছি। আমরা অবস্থান কর্মসূচি, ক্যাম্পাসে আমরা স্মারকলিপি প্রদান করা, ক্যাম্পাসে সেমিনার করা, মানববন্ধন করা, অবস্থান কর্মসূচি, প্রতীকী অনশন, নানা কর্মসূচিগুলো আমরা দিয়ে সরকারকে বোঝানোর চেষ্টা করছি। দেশে এখন তীব্র তেল সংকট চলছে, আপনারা জানেন, জনজীবন বিপর্যস্ত, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষ নিজে চলাফেরা করতে পারছে না।